ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য জিওপলিটিক্যাল শো দ্য চেসবোর্ড, যেখানে আমরা বিভিন্ন ভূরাজনৈতিক ঘটনা কিংবা জিওপলিটিক্যাল ফিনোমেনা আপনাদের সামনে সিস্টেম্যাটিকভাবে তুলে ধরার চেষ্টা করি। আমি আপনাদের হোস্ট ফারহান ইন্তিশার খালেদ। আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, এবং আমরা আশা করছি আমাদের শোয়ের তরফ থেকে যে আপনাদের সকলের খুব সুষ্ঠুভাবে ঈদটি আপনারা পালন করতে পারছেন। আমাদের শোয়ের ইন্টেন্ট এবং পারপাস হলো বিশ্ব রাজনীতিতে কিংবা বাংলাদেশ কেন্দ্রিক যে সকল ভূ রাজনৈতিক ঘটনা কিংবা জিওপলিটিক্যাল ফিনোমিনা ঘটে থাকে সেটার একটি সিস্টেম্যাটিক এক্সপ্লেনেশন আপনাদের সামনে তুলে ধরা এবং এক্সপার্ট ভ্যালিডেটেড কিছু ডিসকাশন আপনাদের সামনে উপস্থাপন করা, আপনাদের কাছে উপস্থাপন করা। আশা করি প্রত্যেকটি এপিসোড থেকে, এবং এটি আমাদের আশা থাকে যে প্রত্যেকটি এপিসোড থেকে আপনারা বুঝে নিতে পারবেন আমরা ঠিক কি ডিসকাস করেছি এবং ডিসকাশনটি কেন করা হয়েছে। আমাদের আজকের টপিকটি খুবই কম্প্রিহেন্সিভ। সেটি হলো আমাদের যে ফরেন সার্ভিসের যারা ক্যাডার রয়েছেন তারা বিশ্ব দরবারে অর্থাৎ আন্তর্জাতিক প্রাঙ্গণে যখন তারা বিভিন্ন পজিশনে স্টেশন হন তারা কি নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হন এবং তাদের হয়তোবা কি প্রতিকূলতা কিংবা অবস্টেকলের সম্মুখীন হতে হয়। আশা করি আমাদের সাথেই থাকবেন। খুবই কম্প্রিহেন্সিভ এবং ইন্টারেস্টিং একটা ডিসকাশন হতে যাচ্ছে। এবং মূল বক্তব্য কিংবা আলোচনা যাওয়ার আগে এই ব্যাপারে প্রতিবারের মতো ছোট্ট একটা ভিডিও দেখে আসি। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার সাথে এই এপিসোডের স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাম্বাসেডর মেহেদি হাসান। হি ইজ দ্য ফর্মার অ্যাম্বাসেডর টু সুইডেন, নরওয়ে অ্যান্ড ফিনল্যান্ড ফ্রম বাংলাদেশ। স্যার, আপনাকে এই এপিসোডে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমি তো চাবো যে আপনি প্রতিবারে আমার শোতে চলে আসেন, কারণ আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগছে। কারণ যে ইনফরমেশন আপনি আমাকে দিচ্ছেন হয়তো আমি টেক্সট বুক পড়ে সেগুলো পাবো না, এবং যারা আমাদের অডিয়েন্স আছে, স্পেশালি যারা স্টুডেন্টস আছে, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। আই ক্যান নট স্ট্রেস দিস এনাফ। আমারও আপনার সাথে কথা বলতে ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার, আমি যদি আপনাকে এই এপিসোডের জন্য প্রথম প্রশ্নটা করি, তো আমরা তো গত এপিসোডে আপনাদের ফরেন সার্ভিস একাডেমি যে ট্রেনিংটা রয়েছে, ট্রেনিং সম্পর্কে আপনি খুবই বিস্তারিত একটা আলোচনা আমাকে দিয়েছিলেন। তো এখন যদি এই ট্রেনিংয়ের স্ট্যান্ডার্ড সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হয়, আমাদের যে বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি যে ট্রেনিংয়ের স্ট্যান্ডার্ড রয়েছে, এটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে যখন আমরা এক্সট্রাপোলেট কিংবা কন্ট্রাস্টে রাখি, আমাদের পজিশনটা ঠিক কেমন স্যার? আমরা কি অ্যাডুকুয়েট এবং সাবস্ট্যান্সিয়াল ট্রেনিং দিতে পারি আমাদের ফরেন সার্ভিস ক্যাডারদেরকে? প্রফেশনালি মানে একজন কূটনীতিক হিসেবে কাজ করবার জন্য যে বিষয়গুলো জানবার প্রয়োজন, সেই সবগুলো বিষয়ই এই ট্রেনিংয়ের মধ্যে তার কারিকুলামের ভিতরে আছে। আচ্ছা, এটার বাইরেও যেটা এখন অনেক আমি বলবো এটাকে আমি খুবই প্রশংসা করি, সেটা হলো এখন কিন্তু এটা শুধু প্রশিক্ষণ না, এটা 1 বছরের স্পেশাল ট্রেনিং প্রোগ্রাম। এটাকে শুধু ট্রেনিং বললে ভুল হবে, এইটার সাথে এখন একটা মাস্টার্স প্রোগ্রাম চালু আছে একই সাথে। আচ্ছা, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। এখানে আন্তর্জাতিক সম্পর্কে একটি মাস্টার্স কারিকুলাম একই সাথে ট্রেনিং এর সাথে সাথে চলতে থাকে এই ট্রেনিদের জন্য। সো 1 বছর পরে সে যেমন ট্রেনিং সমাপনান্তে একটা সার্টিফিকেট পেল, সাথে সাথে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআর এর একটা মাস্টার্স পেয়েছে। আচ্ছা, এটা শুরু হয়েছে গত 3-4 বছর ধরে। আমি যতটুকু জেনেছি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে 4টা ব্যাচ এর মধ্যে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছে এটা থেকে। আচ্ছা, সেই হিসেবে আমি বলবো যে অবশ্যই এটি এখন আন্তর্জাতিক মানের একটি প্রশিক্ষণ, যেখানে একই সাথে আপনি ইন্টারন্যাশনাল রিলেশনস থিওরিজ এবং অ্যাপ্লিকেশনস সবগুলোই আপনার এখানে একজন
শিক্ষানবিশ, জি। সে দুটোই এখান থেকে পাচ্ছে। আচ্ছা, তো যেটা ট্রেনিং এর অংশ, সেখানে আমি এর আগেও বলেছি যে এখানে নেগোসিয়েশনস, সিমুলেশনস, জি। সেট স্পিচ, এক্সটেম্পোরিক স্পিচ, বুক রিভিউজ, এই ধরনের যেগুলো একজন মানুষকে তার বাহিরের সাথে যোগাযোগ করবার জন্য জি, যে ধরনের গুণাবলীগুলো জি, অর্জন করা প্রয়োজন, জি, প্লাস ডিপ্লোম্যাটিক আপনার হিস্ট্রি, রীতিনীতি, তারপরে ডিপ্লোম্যাটিক কমিউনিকেশনস, আন্তর্জাতিক আইন, এই সমস্ত যত বিষয় আছে এগুলো সবগুলোই এই ট্রেনিংয়ের ভিতরে আছে। এবং যেহেতু বললাম যে আন্তর্জাতিক সম্পর্কে মাস্টার্স দেওয়া হয়, কাজেই সেটা আছে। তবে একটা বিষয় সেটা হচ্ছে যে আমি যেমন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারি, আমাদের সময় আসলে এটা 6 মাস ছিল। আপনি অবশ্যই 6 মাসের সাথে একটা মাস্টার্স ডিগ্রির কম্পেয়ার করতে পারবেন না। তো আপনাকে তো আসলে সবকিছুই একটা ট্যাবলেট দিয়ে আপনাকে খাইয়ে দেওয়া যাবে না, না, তা কি যাবে? না, যাবে না। তো সেইখানে আমি এইভাবে দেখি বিষয়টাকে, যে ধরেন আমরা এখন এআই এর কথা জানি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। সেই জিনিসটা কেমন? সেটা হচ্ছে যে যন্ত্রের ভিতরে বা এই যে মোবাইলের ভিতরে আপনার সেই সফটওয়্যারটা আছে, সেটার কি, সেটাকে আপনি যখন শুরু করলেন, একটা এআই যখন সেটা শুরু হলো, বা যেমন চ্যাট জিপিটি, তাকে আপনি কিভাবে সে যুক্তি প্রয়োগ করবে সেটা আপনি তাকে শিখিয়ে দিচ্ছেন। সে কিভাবে যুক্তিগুলোর মাধ্যমে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে সেটা তাকে আপনি শিখিয়ে দিচ্ছেন। তাকে আপনি বেসিক একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন। অফকোর্স। কিন্তু সে শুরুতেই কিন্তু সব ধরনের সমস্যার সমাধান সে কিন্তু জানে না। তখন সে যত বেশি ডেটা সে ব্যবহার করতে থাকে, যত বেশি প্রশ্নের সে সম্মুখীন হতে থাকে, তার দক্ষতা তত বাড়তে থাকে। এআই তো এভাবেই কাজ করে। একটা মানুষ বা একজন শিক্ষানবিশ কিন্তু এক্স্যাক্টলি তাই। আপনি তাকে বেসিক একটা প্ল্যাটফর্ম তার জন্য তৈরি করে দিয়েছেন, যে এইটা হচ্ছে তোমার ডিপ্লোম্যাটিক প্ল্যাটফর্ম, এইটা হচ্ছে তোমার জীবন, এটা হচ্ছে তোমার কর্মক্ষেত্র। এইখানে তোমাকে এইভাবে চলতে হবে, এইভাবে নিজেকে চালাতে হবে, এই ধরনের পোশাক পরতে হবে, এইভাবে কথা বলতে হবে, এবং তুমি এই ধরনের পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হবা। এবং সেইখানে তুমি কিভাবে আরেকটা দেশের সাথে যোগাযোগ করবা, কিভাবে তুমি চিঠি লিখবা, এবং সেইটার ইতিহাস কি, ইতিহাসগতভাবে সেখানে আগে কিভাবে হতো, এবং ডিপ্লোমেসি যখন শুরু হয়েছিল আরো 200 বছর আগে, সেইখান থেকে আজকের যেই বিবর্তন, আন্তর্জাতিক আইন, তার প্রেক্ষিতে আমি নিজেকে কিভাবে পরিচালিত করবো, এই বিষয়গুলো সম্পর্কে একটা প্ল্যাটফর্মের ভিতরে আমাকে তৈরি করে দেওয়া হবে। কিন্তু এরপরে আমি যখন এই কাজটা শুরু করব এবং আমি যখন বিভিন্ন দেশে আমার অভিজ্ঞতা হতে থাকবে, তখন এই চ্যাট জিপিটি বা এআই এর মতোই আমার দক্ষতা বাড়তে থাকবে। স্যার, ওয়ান্ডারফুল অ্যানালজি স্যার। আমার কাছে আপনি যখন এআই এর ব্যাপারটাকে আপনি এক্সট্রাপোলেট করছিলেন, তখনই বুঝতে পেরেছি আপনি ঠিক কোন দিকে মানে ডিসকাশনটা আগাচ্ছেন। লাইক ওয়ান্ডারফুল স্যার। স্যার, একজন ডিপ্লোম্যাট, আমি আমাদের পূর্ববর্তী এপিসোডে ওইটা বলেছিলাম যে একজন ডিপ্লোম্যাটের দায়িত্ব শুধুমাত্র নামে মাত্র নয়, তিনি একজন দেশের রিপ্রেজেন্টেটিভ এবং দেশের হয়ে, দেশের মানুষের জন্য, দেশের মানুষের স্বার্থে আরেকটি দেশের সাথে নেগোসিয়েশনস, ডিপ্লোম্যাটিক ডিসকাশনস এবং আন্ডারস্ট্যান্ডিংয়ে আসাটাই মূলত আপনাদের দায়িত্বের পার্ট অ্যান্ড পার্সেল। তো এই যে আমাদের যে ডিপ্লোম্যাটসরা, নতুন নতুন ডিপ্লোম্যাটস আপনার দাঁড়াচ্ছে, এবং আমাদের যে ফরেন সার্ভিসের যে ক্যাডাররা বিভিন্ন দেশে স্টেশন হচ্ছেন অ্যাজ পার্ট অফ দেয়ার ডিউটি, তারা কি আমাদের দেশের যে এই যে আপনি যে স্ট্যান্ডার্ডসগুলোর কথা বলেন এবং যে ট্রেনিং মডিউলের কথা বলেন, এগুলোকে ফলো করে তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারছে তারা যখন নতুন দেশে তাদেরকে স্থানান্তরিত করা হয়? এবং এই প্রশ্নটার পিছনে স্যার মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের ডিপ্লোম্যাটসদেরকে নিয়ে এবং আমাদের ফরেন ক্যাডার্সদেরকে নিয়ে যে একটা মিসকনসেপশন কাজ করে আমাদের জেনারেল কনসেনসাসের মধ্যে, আমাদের কালেকটিভ ন্যাশনাল পপুলেশনের মধ্যে, সেটাকে ডিসিপেট করা। তো অনেকের মধ্যে একটা ধারণা থাকে হয়তো আমাদের ডিপ্লোম্যাটসরা অতটা রিগোরাসলি ট্রেন না
যে তারা হচ্ছে তাদের দেশকে অ্যাডেকুয়েটলি এবং অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্রেজেন্ট করতে পারবে ইন্টারন্যাশনাল স্টেজে। তো আমি আপনাকে এটা জিজ্ঞেস করছি যে যে ট্রেনিংটা তারা পাচ্ছে এবং এই ট্রেনিংয়ে আপনি বলেছেন যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করা হচ্ছে, এই ট্রেনিংটা মেনটেন করে কি তারা দেশকে সুষ্ঠুভাবে রিপ্রেজেন্ট করতে পারছে? আপনার প্রশ্ন যখন শুনছিলাম ভাবছিলাম যে এটা সাধারণ মানুষের জন্য বা সাধারণের জন্য কিভাবে বোধগম্য হতে পারে। আচ্ছা স্যার, অফ কোর্স। উদাহরণ দিয়ে বলা যেতে পারে, যেমন ধরেন জাতিসংঘে আমাদের দুটো অফিস আছে, একটা হচ্ছে নিউ ইয়র্ক এবং একটা জেনিভায়। এইখানে এরকম বেশ উদাহরণ আছে যে আমাদের যারা পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ, স্থায়ী প্রতিনিধি বলি, মানে জাতিসংঘে যারা অ্যাম্বাসেডর হন তাদেরকে, বাংলাদেশের তাদেরকে আমরা স্থায়ী প্রতিনিধি বলি বা ইংরেজিতে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ। তাদের মধ্যে এরকম আছে অতীতে যারা জাতিসংঘে ডিপ্লোম্যাট অফ দ্য ইয়ার হয়েছিল বাংলাদেশের। আচ্ছা। আবার এটা ছাড়াও অন্যান্য ক্যাপিটালে সেখানে কিছু ম্যাগাজিন আছে যারা চুজ করে বড় বড় ক্যাপিটালে, আচ্ছা, যে এই বছর সেরা ডিপ্লোম্যাট কে ছিল। সেখানে কিছু কিছু ক্যাটাগরিও থাকে, সেখানেও কিন্তু আপনি বাংলাদেশের ডিপ্লোম্যাটদেরকে পাবেন যারা সেরা ডিপ্লোম্যাট হয়েছে, আচ্ছা, সেই শহরে। আচ্ছা, তো এগুলোকে প্রমাণ করে না যে আমাদের ডিপ্লোম্যাটরা বাইরে গিয়ে অনেক ভালো করছে। এটা ছাড়াও অনানুষ্ঠানিক বিভিন্ন ফোরাম থাকে, যেমন ধরেন ডিপ্লোম্যাটস ক্লাব থাকে, অথবা ধরেন যিনি দ্বিতীয় মানে 2IC যেটাকে বলেন, সেকেন্ড ইন কমান্ড, অথবা ডেপুটি চিফ অফ মিশন, অথবা ডেপুটি হাই কমিশনার, বিভিন্ন দেশে বিভিন্ন নাম আছে, তাদের কিছু ফোরাম থাকে। সেখানে কিন্তু আপনি অনেক সময়ই দেখা যায় যে বাংলাদেশের যিনি এরকম ডেপুটি, তিনি সেই ফোরামের তিনি উপরের দিকের কোনো সেক্রেটারি বা প্রেসিডেন্ট এরকম কোন একটা পদে আছেন। এটা কিভাবে হলো? ওই যে একটু আমরা আগের এপিসোডে বর্ণনা করছিলাম যে আপনার উপর নির্ভর করবে আপনি কতটুকু বন্ধুবৎসল, আপনি কতটুকু বহির্মুখী। অফকোর্স, তাহলে আপনি যত বেশি বন্ধুত্ব করবেন ওরাই আপনাকে ওই জায়গাটাতে নিয়ে যাবে। অফকোর্স। তো আমি বলবো যে এখানে শুধু যে আপনার মানে ব্যক্তিগত গুণাবলী তা না, আপনার ভিতরে প্রফেশনালিজম থাকতে হবে। অফকোর্স, মানে শুধু যে আপনি কথা বলছেন সেটা দিয়ে আপনাকে ওরা বিচার করবে তা না। আপনি যেমন জাতিসংঘে ওরা দেখে যে আপনি কিভাবে নিজেকে কন্ডাক্ট করেন, ওখানে সারাক্ষণ নেগোসিয়েশন চলতে থাকে, সেখানে আপনি কিভাবে পার্টিসিপেট করেন এবং অন্যান্যদেরকে নিয়ে কিভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করেন, সেটা দিয়েও তারা আপনাকে বিচার করবে। তো আপনার প্রফেশনালিজম প্লাস আপনার নিজের যে গুণাবলী, এগুলো তো সবই, যে আপনি বললেন যে ট্রেন করা হয় কিনা, হ্যাঁ শুরুতে তো আপনাকে চাবি মেরে তো আপনাকে ছেড়ে দেওয়া হয়। হ্যাঁ, সেই চাবিটাকে আপনাকে রিনিউ করতে হবে সবসময়। সূর্যের আলো নিতে হবে, হ্যাঁ পানি নিতে হবে। এই সূর্যের আলো মানে এই সূর্য না, সূর্যের আলো হচ্ছে যে আপনি আপনার নিজেকে সবসময় আপডেট করতে থাকবেন, রিনিউ করতে থাকবেন সবসময়। বসে থাকলে হবে না, আপনাকে বহির্মুখী হতে হবে, আপনাকে পড়াশোনা করতে হবে, চোখ কান খোলা রেখে আপনাকে দেখতে হবে যে কোথায় কি হচ্ছে আপনার চারপাশে, সেটা থেকে আপনাকে গ্রহণ করতে হবে সেই জিনিসগুলো যেটা আপনার কাজে লাগবে। ওই সফটওয়্যারের মতো স্যার আমাদের নিজেদেরকে আপডেটেড রাখতে হবে, যাতে করে রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশনস যতটা আপনার ট্রানজিয়েন্ট এবং যতটা ডাইনামিক, অতটা ডাইনামিক আমরা নিজেদেরকে রাখতে পারি। এবং স্যার আপনি যে কথাটা বলেন, টু কিপ আ ব্যালেন্স বিটুইন প্রফেশনাল অ্যাটিটিউড অ্যান্ড অফকোর্স আউটগোয়িং বিহেভিয়ার, এই জিনিসটা খুবই দরকার। যে আমি আউটগোয়িং হয়ে শুধুমাত্র মুখে যা আসছে তা বলে দিচ্ছি, তা কিন্তু কখনোই একটা ডিপ্লোম্যাটিক সার্কেলে কিংবা একটা প্রফেশনাল অ্যাটমসফিয়ারে অ্যাকসেপ্টেবল হবে না। সেখানে অবশ্যই আমার এটিকেট ডেকোরাম সবকিছু মেনটেন করে আমার কমিউনিকেট করতে হবে এবং তাদের সাথে আমার ইন্টারাক্ট করতে হবে। তো স্যার এই যে আপনি কথাগুলো বললেন যে আমাদের বিভিন্ন ফোরামে আমরা গুরু দায়িত্ব পালন করছি, বিভিন্ন জায়গা থেকে আমরা অ্যাকোলেটস এবং অ্যাক্লেইম আমাদের দেশের ডিপ্লোম্যাটসরা অ্যাচিভ করে আসছে। তো আমি যদি এখন আপনাকে এই প্রশ্নটা করি যে আমাদের যারা ডিপ্লোম্যাটস রয়েছেন তারা ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারের যে দেশগুলো রয়েছে, আপনি তো স্যার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতেই ছিলেন, এবং একই সাথে আপনার তো নিজের প্রফেশনাল এক্সপোজার থেকে আপনার ওয়েস্টার্ন যে ডিপ্লোম্যাটিক সার্কেল রয়েছে কিংবা কমিউনিটি রয়েছে তাদের সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা আছে। তো তাদের সাথে যদি আমরা নিজেদের ডিপ্লোম্যাটদেরকে আপনার
কম্পারেটিভ একটা অ্যানালিসিসের দিকে আগায়। এই যে ওয়েস্টার্ন যারা ডিপ্লোম্যাটস রয়েছেন কিংবা চাইনিজ যারা ডিপ্লোম্যাটস রয়েছেন, যাদেরকে খুবই স্ট্রিক্ট এবং ডিসিপ্লিনড হিসেবে ধরা হয়, তো তাদের সাথে আমরা ঠিক কেমন পজিশনে আছি? শুরু করি এইভাবে যে আপনি যাদের কথা বললেন, ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান ডিপ্লোম্যাট বা এশিয়াতে যারা সুপার পাওয়ার আছে বা অর্থনৈতিকভাবে যারা অনেক বেশি ডেভেলপড, যেমন জাপান বা চীন, অফকোর্স তাদের তো একটা অ্যাডভান্টেজ আছে অলরেডি, সেটা হচ্ছে যে তারা অর্থনৈতিকভাবে অনেক উন্নত দেশ, অফকোর্স, অথবা মিলিটারিলি অনেক পাওয়ারফুল। ওদের ওই ওজনটার কারণেই তার সাথে সে বই নিয়ে বেড়ায়। কাজে একজন আমেরিকান ডিপ্লোম্যাট যেখানে যাচ্ছে সেখানে তার একটা অগ্রাধিকার হচ্ছে সে আমেরিকান, এবং আমেরিকান ডিপ্লোম্যাট। কাজে তার সাথে আমার ওই জায়গাটাতে একটা ফারাক হয়ে যাচ্ছে, যে সে একটা ওই জায়গাটাতে অ্যাডভান্টেজ পাচ্ছে যে কোনো জায়গায় গিয়ে। এটা একটা প্রিকনসিভড নোশন থেকে আসছে। হ্যাঁ, তখন মানে সে যে কোনো জায়গায় একটা অগ্রাধিকার পাচ্ছে। একজন বাংলাদেশি ডিপ্লোম্যাটের জন্য দুটো বাধা অতিক্রম করতে হয়। একটা হচ্ছে এই বাধাটা, যেটা এখন বললাম, ওই অগ্রাধিকারটা আমার নাই, কারণ আমি তো ওদের মতো উন্নত দেশ নই এখনো, কিন্তু আমরা উন্নত হচ্ছি। 20 বছর আগে যেরকম ছিলাম এখন আমরা সেরকম নাই। ওই 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 দূরত্বটুকু আপনাকে অতিক্রম করতে হয়। কিভাবে করছেন? আপনার এই যে আমি একটু আগে আলোচনা করলাম, আপনার ব্যক্তিগত গুণাবলী, আপনার প্রফেশনালিজম, সেটা দিয়ে আপনি ওই দূরত্বটা অতিক্রম করছেন, করে তার কাছে যাচ্ছেন। এরপরে আপনার নিজস্ব আরো কিছু গুণাবলী থাকতে হবে, যেটা দিয়ে আপনি তাকে অতিক্রম করতে পারবেন, বা তার সাথে আপনি মিশতে পারবেন। তো আমাদের, আমি বলবো যে আমাদের কূটনীতিকদের মধ্যে এই গুণাবলীটা আছে বিধায়, একটু আগে আপনাকে বললাম যে জাতিসংঘ বা পৃথিবীর বিভিন্ন রাজধানীতে আমাদের কূটনীতিবিদেরা শ্রেষ্ঠ কূটনীতিক হিসেবে মনোনীত হয়েছে। নিশ্চয়ই তারা এই দুটো বাধাকে অতিক্রম করে। অফকোর্স স্যার, অফকোর্স। এবং এখানে আপনি যে অ্যাকোলেটস গুলোর কথা বলছেন, দে আর নট টু বি টেকেন লাইটলি। খুবই সিরিয়াস অ্যাকোলেটস আমরা অ্যাচিভ করেই আসতে পেরেছি। অবশ্যই আমাদের যোগ্যতা আছে, এবং আমাদের ফরেন সার্ভিস অফিসিয়ালস এবং ডিপ্লোম্যাটসদের তাদের নিজস্ব ক্যারিজমা প্লাস আদার ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ ইন্টেলিজেন্স অ্যান্ড প্রফেশনালিজম, এগুলোর কারণে কিন্তু আমরা আজকে এই অবস্থানে, আমাদের ডিপ্লোম্যাটসরা এই অবস্থানে আসতে পেরেছি। এবং অফকোর্স স্যার, ইউ আর এ শাইনিং এক্সাম্পল অফ ইট। স্যার আমি খুবই নগণ্য একজন। অফকোর্স স্যার, প্রত্যেকের চোখে তারা, দোজ হু আর গ্রেট স্যার, দে ডু নট সি দেমসেলভস অ্যাজ বিং গ্রেট। এটা হচ্ছে গিয়ে খুবই, আমরা যেটা দেখে থাকি স্যার, একজন জ্ঞানী মানুষ কিংবা একজন বিদ্বান মানুষ কিন্তু নিজেকে বিদ্বান বলে কখনো দাবি করবেন না, কিন্তু যারা আপনাকে পারসিভ করছে তারাই কিন্তু অবজার্ভ করেই বলতে পারবেন যে how capable you truly are, sir. So sir, thank you for the service you have put in as part of the foreign service. তো আমি যদি আপনাকে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমাদের খুব রিসেন্টলি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যখন বাংলাদেশ একটা রেসিপ্রোকাল ট্যারিফ যেটা ইম্পোজ করছিল ইউনিল্যাটারালি ডোনাল্ড ট্রাম্প, এটা শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্বের উপরে এটা আসলে ইম্পোজড হচ্ছিল। তো সেই ক্ষেত্রে আমাদের থেকে যে নেগোসিয়েশনসের জন্য যে টিমটাকে পাঠানো হয়, সেখানে কিন্তু স্যার শুধু ডিপ্লোম্যাট ছিলেন না, বিজনেস রিপ্রেজেন্টেটিভসও ছিলেন। কিন্তু আমাদের নেগোসিয়েশন স্কিলস সম্পর্কে কিন্তু আমাদের ডিপ্লোম্যাটসরা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, দ্য কোর্ট অফ পাবলিক অপিনিয়নে তারা অনেক কন্ডেমনেশন এবং ক্যাস্টিগেশনের শিকার হয়েছে, এবং এমন প্রশ্নও করা হয়েছে যে তারা আদৌ ডিপ্লোম্যাটস হিসেবে যোগ্য নাকি। বিভিন্ন ফোরামে, আপনার অনলাইন যে ফোরামগুলো রয়েছে, সেখানে কিন্তু অনেক কথা উচ্চবাচ্য হচ্ছিল এটা বলে যে আমরা 20%, ইনিশিয়ালি 20% পর্যন্ত নামিয়ে আনতে পেরেছিল, ফ্রম 37% যেটা ডোনাল্ড ট্রাম্প ইম্পোজ করেছিল, সেখান থেকে 20%-এ নেমে আসলো। 20%-এ নামার পর মানুষ কোনো ক্ষেত্রে স্যাটিসফাইড হচ্ছিল না, তারা বলছিল এটা 15% পর্যন্ত কেন নামানো হলো না। তো পরবর্তীতে স্যার খুব রিসেন্টলি 19%-এ নেমে আসলো, 19%। সেটাতেও স্যার একটা ডিস্যাটিসফ্যাকশন কাজ করছে যে আমরা এতটা কনসেশনস দিয়েছি, আমরা এতটা লিওয়ে দিয়েছি অ্যাজ পার্ট অফ দি নেগোসিয়েশনস, তাও আমরা 15%-এ কেন নামাতে পারলাম না। তাহলে তো এখানে যুক্তরাষ্ট্রের দোষ শুধুমাত্র দেওয়া যাবে না, আমাদের নেগোসিয়েটর যারা আছে, আমাদের ডিপ্লোম্যাটস যারা আছে, তারা হয়তো সেভাবে নেগোসিয়েট করতেই পারেনি।
এই ব্যাপারটাকে আপনি আপনার ডিপ্লোম্যাটিক এক্সপিরিয়েন্স এবং আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে কিভাবে দেখছেন? আপনি যেই পার্টিকুলার মানে উদাহরণটা দিয়েছেন, জি এই ক্ষেত্রে আসলে জিনিসগুলো স্বাভাবিক নেগোসিয়েশনের বাইরে অন্য কিছু হয়েছে। জি মানে এখানে শুধু যুক্তিতর্ক কাজ করে নাই, এবং এখানে যারা নেগোশিয়েট করেছে এখানে আসলে শুধু এটা আসলে একটা মাল্টি মিনিস্ট্রিয়াল একটা টিম ছিল। অনেক বাণিজ্য মন্ত্রণালয়, হ্যাঁ, বা ট্যাক্স, তারপরে আপনার ব্যবসায়ীরা সবাই মিলে এখানে ছিল। আপনি যদি ভারতের দিকে দেখেন, ভারতের ডিপ্লোম্যাটদেরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ভারতের ডিপ্লোম্যাটদেরকে কি আপনি খারাপ ডিপ্লোম্যাট বলবেন, বা তারা ঠিক মতো নেগোশিয়েট করতে পারে না সেটা বলবেন? আমার অভিজ্ঞতা হচ্ছে ভিন্ন। তারা অনেক দক্ষ কূটনীতিবিদ, ভারতীয় ডিপ্লোম্যাটেরা। তো তাদের এখানের যে আপনার অ্যাচিভমেন্ট তা আরো খারাপ। তাদের উপরে তো 25, তারপরে একসময় 50 আসলো। জি স্যার। সেটার থেকে তারা কিভাবে নিচে নেমে আসছে সেটা তো আপনি জানেন। অফকোর্স তাদেরকে বলা হয়েছে তারা রাশিয়া থেকে তেল নিতে পারবে না, এবং সেটাতে তারা এগ্রি করেছে। এটা কি নেগোসিয়েশনের অংশ হলো, না এটা কি অন্য কোনো এখানে দেনা পাওনার একটা হিসাব? এই জায়গাটাতে আসলে এই বিশেষ বিষয়টা আসলে আপনি জানেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে বলা হয়ে থাকে একজন ট্রানজ্যাকশনাল অফকোর্স লিডার, যিনি ব্যবসায়ী ছিলেন, নিজেই একজন ব্যবসায়ী। উনি মানে গিভ অ্যান্ড টেক, বা আমরা বলি যে দেনা পাওনার হিসেব, সেইভাবে উনি পুরো বিষয়টাকে উনি কন্ডাক্ট করেছেন। এবং স্যার এখানে কেউই ছাড় পায় না। তো উনি সেইভাবে এখানে নেগোসিয়েশনটা আসলে হয়েছে এইভাবেই, যে তুমি কতটুকু ছাড়বা, তাহলে আমি তার ভিত্তিতে তোমাকে এটা দিব। সেইখানে দেখেন ভারতকে অনেক বেশি ছাড়তে হয়েছে, এবং সেটার ভারতীয় পার্লামেন্টে এটা নিয়ে প্রচুর বিবাদ চলছে এখনো, এবং ভারতীয় সরকারকে প্রচন্ডভাবে দুষছেন বিরোধী দলেরা যে কেন তারা এত ছাড় দিয়েছে। যারাই আসলে এই বিষয়টায়, ট্যারিফ বিষয়ে যারাই নেগোশিয়েট করেছে, আমাদের যারা পিয়ার কান্ট্রিজ, যারা আমাদের সাথে একই বিষয়ে রপ্তানি করে, ধরেন ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, অফকোর্স, তারাও কিন্তু আমাদের কাছাকাছি, খুব একটা মানে খুব বেশি পার্থক্য নেই। সবাইকে কিন্তু এরকম ছাড় দিতে হয়েছে। কাজে এখানে আসলে নেগোসিয়েশনের অর্থে নেগোসিয়েশন হয় নাই। তবে সাধারণ মানুষের মধ্যে আসলে এই বিষয়গুলোতে পরিষ্কার ধারণা না থাকবার কারণে মানুষের মধ্যে এই অভিযোগগুলো থাকতেই পারে, এবং খুবই স্বাভাবিক। সেইটাকে আসলে জনগণের কাছে সরকার কিভাবে বিষয়টাকে উত্থাপন করছে, অফকোর্স বিষয়টাকে কতটুকু ট্রান্সপারেন্ট করছে, তার উপর নির্ভর করে। অফকোর্স। এবং এখানে যেহেতু গভর্নমেন্টের অ্যাসপেক্ট আপনি তুলে আনবেন, আমার ফলো আপ কোয়েশ্চেনটা এটাই হবে যে এই ধরনের যে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন দুটোই কিন্তু স্যার অ্যাক্টিভলি আপনার ডিসেমিনেট করা হচ্ছে। তো এই ধরনের যে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন আছে অ্যাবাউট আওয়ার ডিপ্লোম্যাটস অ্যান্ড ডিপ্লোম্যাটিক সার্কেল এবং আমাদের ফরেন অফিসিয়ালস যারা রয়েছেন, তাদের সম্পর্কে এই ধারণাগুলোকে আপনার দূরীভূত করার জন্য আমাদের সরকার, কিংবা আমাদের যদি শুধু মানে ওভারঅল গভর্নমেন্টের কথাও না বলি, আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে স্যার কেমন পদক্ষেপ নেওয়া উচিত আপনার মনে হয়? একটু আগে আপনি বলছিলেন যে অনেকেই ধারণা করে যে ডিপ্লোমেসি মানে হচ্ছে সুন্দর পোশাক পরে দাঁড়িয়ে থাকা সুন্দরভাবে। এক সময় ছিল যে ডিপ্লোমেসি ওয়াজ কনফাইন্ড উইদিন 4 walls। সেই সময়টা কিন্তু এখন আর নাই। আচ্ছা, এখন ডিপ্লোমেসিতে স্টেক হোল্ডার এত বেশি যে আপনি যদি তাদের সাথে যোগাযোগ স্থাপন না করেন, তাহলে এই যে আপনি যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন বা ভুল ধারণা, সেটা তৈরি হতেই থাকবে। অফকোর্স, সেইটার জন্য আপনাকে স্টেক হোল্ডারদেরকে সাথে নিতে হবে।
সেইটাকে লক্ষ্য রেখেই কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগে আমরা সেটাকে এক্সটার্নাল পাবলিসিটি উইং বলতাম, এখন সেটার আমরা নাম বদলে দিয়েছি, আমরা সেটাকে এখন পাবলিক ডিপ্লোমেসি উইং বলি। আচ্ছা, তো শুধু নাম বদলাই নাই, আমরা আমাদের কার্যের ধরনগুলোকে আমরা পরিবর্তন করেছি। আচ্ছা, তো আমরা এখন আমাদের যে লক্ষ্য, মানে আমরা তো একটি বাহিরে যখন যাই তখন আমাদের প্রধান লক্ষ্য থাকে যে আমার টু প্রমোট অ্যান্ড প্রোটেক্ট দি ইন্টারেস্ট অফ বাংলাদেশ, সেটা হচ্ছে আমার প্রধান লক্ষ্য। জি, সেইটা করতে গিয়ে আমরা কয়েকটা ধারায়, সেটা আসলে যেই সরকার ক্ষমতায় থাকে তারা আমাদেরকে দিক নির্দেশনা দেন, কিন্তু এই বিষয়গুলো সবার মূল ধারায় সবসময় থাকে। সেটা হচ্ছে যে আপনাকে পাবলিক ডিপ্লোমেসি আপনাকে করতে হবে, অর্থনৈতিক ডিপ্লোমেসি আপনাকে কন্ডাক্ট করতে হবে। সেইটা করতে গিয়ে আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে যে আপনি জানেন, সেটা হচ্ছে যে আপনি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, আপনারা জানেন যে একটা দেশের পররাষ্ট্রনীতি হচ্ছে সেই দেশের যে ডোমেস্টিক পলিসি তারই একটা এক্সটেনশন। কাজেই সেখানে সেই জনগণের যে আকাঙ্ক্ষা, ইচ্ছা, সেটার একটা প্রতিফলন হচ্ছে আপনার ফরেন পলিসিতে থাকবে। অফকোর্স। তাহলে আপনার এই দেশের ভিতরের মানুষের আশা আকাঙ্ক্ষা, সেটার আপনি প্রতিফলন কিভাবে ঘটাবেন পররাষ্ট্র নীতিতে? তাহলে আপনার সেই স্টেক হোল্ডারদের সাথে আপনার বসতে হবে, আলোচনার একটা ব্যবস্থা থাকতে হবে। সেগুলো কিন্তু আগে ছিল না, কিন্তু এখন এগুলো শুরু হয়েছে এবং এইটাকেই বিভিন্ন স্তরে নিয়ে যেতে হবে। আপনি যেমন আপনাদের এই উদ্যোগটা মানুষের কাছে যাবার জন্য, এইটাও তার একটা অংশ। এগুলোকে আমি মনে করি অনেক উৎসাহ প্রদান করা উচিত এবং সরকার থেকেও এই স্টেক হোল্ডার ডিসকাশন, কনসালটেশন, আমি মনে করি সেটাকে আরো বাড়াতে হবে। তাহলে মানুষের ভেতরে যে ভুল ধারণা আছে সেইটার কিছুটা কমানো সম্ভব। আরেকটা হচ্ছে যে মানুষ, আপনি যে কাজটা করছেন মানুষ সেটাকে ওন করবে, তখন মানুষ মনে করবে যে আমিও এটার একজন অংশীদার। তখন সেও, তাহলে আপনার কাজটা অনেক বেশি শক্তিশালী হবে, আপনার ফাউন্ডেশনটা অনেক স্ট্রং হবে। এটা হচ্ছে দেশের ভিতরে। বাহিরে আমাদের যেটা উইন্ডো, বাংলাদেশ সরকারের আপনার ডিপ্লোম্যাটিক মিশনস গুলো, সেইখানে কাজটা কিভাবে হবে, সেখানে কিন্তু আমার একটা বাংলাদেশ কমিউনিটি আছে, সেইখানেও আমরা তাদের সাথে, তাদের কিন্তু একটা অনেক ভুল ধারণা আছে যে এমবিসি গুলো কি কাজ করে। আপনি দেখবেন সবাই কিন্তু বলবে যে এমবিসি কি কাজ করে, এমবিসি কোনো কাজ করে না, সবাই কিন্তু তাই বলে। এইটার একটা প্রধান কারণ হচ্ছে আসলে এমবিসি কি কাজ করে সেটা দেখা যায় না। আপনি যে অন্য সরকারের সাথে বিভিন্ন বিষয়ে দেশের সম্পর্কটাকে বাড়াচ্ছেন, শুধু তো সরকার নয়, সেই দেশের বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের সাথে আপনি গিয়ে মেলামেশা করছেন, সম্পর্কটাকে আপনি বিস্তৃতি করছেন, সেটা সাধারণ মানুষ দেখতে পায় না। তো কিভাবে দেখবে? তাহলে তাদের কাছে পৌঁছাতে হবে, তাহলে তাদের সাথে আপনার মেলামেশা করবার একটা ব্যবস্থা করতে হবে। অফকোর্স আমরা এখন সেই বিষয়গুলোকে অনেক বেশি করি। আমরা যেটা বাংলাদেশ ডায়াসপোরা আছে তাদেরকে আরো বেশি করে এমবিসির বিভিন্ন কর্মকাণ্ডে তাদেরকে সম্পৃক্ত করা, তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা, এবং আপনি দূতাবাস যেই ধরনের কাজগুলো করছে সেটাকে আপনাকে অবশ্যই তাদের মাঝখানে পৌঁছে দেয় এবং সেটা মানে মানুষ বান্ধব করা। এইগুলো এখন একটা লক্ষ্য আছে, এগুলো আমরা এখন করি, কিন্তু এটার বিস্তৃতি বাড়াতে হবে। আমি মনে করি এটার বিস্তৃতি অনেক বাড়াতে হবে, তাহলে মানুষের মধ্যে ভুল ধারণাগুলো নাহলে থেকেই যাবে। এবং স্যার আমরা কিন্তু এটা প্র্যাকটিস হিসেবে দেখছি যে আমাদের বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবসে কি আমাদের বাংলাদেশি ডায়াসপোরাকে ইনক্লুড করে কিন্তু বিভিন্ন দেশে আপনার এমবাসিগুলোতে অনুষ্ঠান করা হচ্ছে। যেমন আমি খুব রিসেন্টলি আপনার ইন্ডিয়াতে এটা দেখলাম যে আপনার আমাদের বাংলাদেশি ডায়াসপোরাকে অ্যাড্রেস করছিলেন আমাদের সেখানকার হাই কমিশনার। এটা তো আমরা সব মিশনই করে। সেটা আসলে সেটা অ্যাডিকুয়েট না। আরো ইন্টিগ্রেটেড, যেমন ধরনের বাহিরে আমাদের বিরাট শিক্ষিত জনগোষ্ঠী আছে যারা দেশে
কন্ট্রিবিউট করতে চায়, কিন্তু উপায় খুঁজে পায় না যে কিভাবে করবে। এই কন্ট্রিবিউশন তাহলে আপনি হ্যাঁ, তাহলে আপনি ধরেন একটা আইটি প্রফেশনালস আছে, জি, আপনি তাদেরকে নিয়ে একটা মঞ্চ তৈরি করেন বিদেশে, একটা প্ল্যাটফর্ম বানান, তাদের সাথে আপনি অনুষ্ঠান করেন, তাহলে তারা অনেক উৎসাহ বোধ করবে এবং তারা আপনার সাথে কাজ করতে পারলে, দেশের জন্য কাজ করতে পারলে তারা খুশি হবে। আচ্ছা, ওই প্ল্যাটফর্ম থেকে আপনি বাংলাদেশের প্ল্যাটফর্মগুলোর একটা যোগাযোগ সাধন করবার চেষ্টা করতে পারেন। আচ্ছা, হ্যাঁ, জি, জি। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বললাম। জি, এরকম বিভিন্ন ধরনের মানে আমাদের যারা ডায়াসপোরা আছে, জি, জি, তাদেরকে আমরা আমাদের কাজের অংশীদার বানাতে জি, পারি। জি, অফকোর্স। হ্যাঁ, তাহলে আপনি এফেক্টিভলি তাদেরকে মানে এই প্রসেসের মধ্যে, ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে নিয়ে আসতে পারলে তারা অংশীদার হয়ে তারা তাহলে তাদের মধ্যে এই যে ভুল ধারণাগুলো, জি, সেটা কমবে, প্লাস তারা যে করতে চায় দেশের জন্য, সেইটাকে আপনি কাজে লাগাতে পারবেন। অফকোর্স স্যার, অফকোর্স। এবং আপনি যে কথাগুলো বলছেন স্যার, এখানে কিন্তু খুবই রিগারাস এবং ডাইনামিক প্রফেশনাল অ্যাটিটিউড এবং আইডিয়াসের ইমপ্লিমেন্টেশন করার মতো একটা রোবাস্ট আউটলুক থাকা উচিত। এবং এই ধরনের আউটলুক তৈরি করার জন্য কি আমাদের যে ডিপ্লোম্যাটদের জন্য যে ফরেন সার্ভিস একাডেমিতে বর্তমানে যে ট্রেনিংগুলো অ্যাভেলেবল আছে সেগুলো অ্যাডেকুয়েট, নাকি আপনি আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে এবং আপনি যে সকল ডাইনামিক সিচুয়েশনের সম্মুখীন হয়ে এসেছেন সেগুলো থেকে বলবেন যে আমরা হয়তো নতুন নতুন কিছু মডিউলস কিংবা নতুন নতুন কোর্সেস অথবা অন্যান্য এলিমেন্টস ইন্টিগ্রেট করতে পারি? আবারও এই এআই এর উদাহরণে চলে যাচ্ছি। আমরা একাডেমিতে পাবলিক ডিপ্লোমেসি কোর্স আছে, জি, সেখানে তো আমরা এই বিষয়গুলো আলোচনা করি। জি, জি, তো সেটা তো অবশ্যই আছে। জি, এটা যখন আপনি জানলেন, এরপরে যখন আপনি বিদেশে কাজ করতে যান, তখন কিন্তু ওই দেশের পরিস্থিতি বুঝে আপনি দেখতে পাবেন যে আপনার ওই প্ল্যাটফর্ম থেকেই আপনার আরো কিছু কাজ করা সম্ভব। আচ্ছা, তখন আপনি সেটাকে আরো বিস্তৃত করবেন। অফকোর্স, সেখানে আপনি নতুন নতুন জিনিস করবেন এবং দি স্কাই ইজ দ্য লিমিট। অফকোর্স, একজন রাষ্ট্রদূত হিসেবে, একজন ডিপ্লোম্যাট হিসেবে আপনি উপায় খুঁজতে থাকবেন যে কিভাবে আপনি সফলভাবে আরো বেশি আপনার কর্মক্ষেত্র বিস্তৃতি করতে পারেন। আচ্ছা, এই ধরনের কর্মকাণ্ডগুলো করে। আচ্ছা স্যার, স্যার অ্যাজ দ্য ভেরি লাস্ট কোয়েশ্চেন অফ দিস এপিসোড, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, এই যে আমরা মিসকনসেপশন এবং মিসইনফরমেশন নিয়ে কথা বললাম, এই ব্যাপারগুলোকে আমাদের সাধারণ জনগণ যেন নিজেরা ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করে তারপর ইনফরমেশনটাকে প্রসেস করে এবং প্রসেস করে তারা হচ্ছে কি তাদের নিজস্ব একটা জাজমেন্টে আসে, সে ব্যাপারে কি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান, যেন তারা ফেস ভ্যালুতে কোনো ইনফরমেশনকে একেবারে গ্রহণ করে না নেয়? কারণ এই অ্যাবজর্পশনটা কিন্তু খুবই ডেঞ্জারাস। তারা নিজেরা যে একটা ন্যারেটিভ সেট করছে তা না, তাদেরকে যেটা খাওয়ানো হচ্ছে সেটা কিন্তু তারা আবার অন্যান্য মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে। তো এটা কিন্তু একটা ভিশাস সাইকেলের মতো আমরা ধরতে পারি, অথবা আমরা এটাকে বলতে পারি যে যেটা একটা পিরামিড স্কিমের মতো, যে একজন থেকে কিন্তু এটা ছড়িয়ে যাচ্ছে এবং খুব গ্র্যান্ড স্কেলে একটা মিসকনসেপশন তৈরি করার মতো একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। তো এগুলো যেন তারা নিজেরা ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করতে পারে, সে বিষয়কে আপনি আমাদের দর্শকদের কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই যে আমরা যারা কূটনীতিক হিসেবে বাইরে কাজ করি, জি স্যার, তারা আমরা আপনাদের জন্যই কাজ করি এবং আমরা দেশের স্বার্থেই কাজ করি। আচ্ছা, হয়তো সবসময় আপনাদের সাথে আমাদের যোগাযোগ হয় না, কিন্তু আপনাদের সাথে আমাদের যোগাযোগ হয় আসলে বাহিরে, সেটা হচ্ছে কনসুলার কাজের বিনিময়ে। সেটা হচ্ছে আমাদের চেহারা বাইরের দূতাবাসগুলোকে। সেখানে আমরা কিন্তু আমাদের সরকারেরই উদ্যোগ আছে এবং আমাদের সমস্ত দূতাবাস কিন্তু চেষ্টা করে যাচ্ছে। আমি কিন্তু এখন সরকারি চাকরিতে নাই, কিন্তু তারপরেও আমি আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি। সরকারের সাথে সাথে আমাদের যদি বিদেশি দূতাবাসগুলো আছে তারা কিন্তু সবাই চেষ্টা করে যাচ্ছে যে এই কনসুলার সেবাকে কিভাবে আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, কিভাবে উন্নত করা যায়। এটা ছাড়াও আমাদের বাংলাদেশকে বিদেশে তুলে ধরবার জন্য এবং বাংলাদেশের চেহারাকে আরো উন্নত করবার জন্য, বাংলাদেশের ইমেজকে বাড়ানোর জন্য দূতাবাসগুলো কিন্তু সবসময় সচেষ্ট আছে। তারা সবসময় চেষ্টা করতে থাকে যে বাংলাদেশের
যেই শক্তি, বাংলাদেশের মানুষের যে রেজিলিয়েন্স, বাংলাদেশের তারুণ্যের যেই শক্তি, বাংলাদেশের নারীদের যেই উন্নয়নে অংশগ্রহণ, এই বিষয়গুলোকে বিদেশের মানুষের কাছে তুলে ধরার জন্য দূতাবাসগুলো এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় সক্রিয় আছে। কিন্তু আমি মনে করি যে আপনাদেরকে এই প্রক্রিয়ায় আমরা আরও বেশি, আপনাদের অংশগ্রহণ আসলে আমাদের প্রয়োজন এই প্রক্রিয়াগুলোতে। সেটা হচ্ছে যে এর পরিকল্পনা পর্যায়ে এবং এর বাস্তবায়ন যখন আমরা করি বিদেশে, সেই জায়গাগুলোতে আপনাদের অংশগ্রহণ আসলে এই উদ্যোগগুলোকে অনেক বেশি সফল করবে। থ্যাংক ইউ সো মাচ স্যার, ভেরি ওয়েল সেড। অবশ্যই মানে আমি আমার একটা ফ্লেজলিং পজিশন থেকে আপনাকে বললাম, এবং আপনি যে কথাগুলো বললেন এটা আসলে যে মিসকনসেপশনসগুলো কাজ করে সেগুলোকে খুব ক্রিটিক্যালি এবং খুবই এফেক্টিভলি অ্যাড্রেস করতে পারবে। দে আর পার্ট অফ দ্য সলিউশন। শেষ করার আগে একটা বিষয়, আমরা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করছিলাম। জি স্যার। সেইখানে একটা বিষয় আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এটা আমাদের দেশের প্রেক্ষিতে এটা বেশি। জি। সেটা হচ্ছে যে পররাষ্ট্র নীতির প্রণয়ন এবং পররাষ্ট্র নীতির বাস্তবায়নে দেখা যায় যে আমাদের দেশে প্রায় 1 ডজন মন্ত্রণালয় বা বিভিন্ন অফিস কাজ করে। আচ্ছা। শুধু ফরেন মিনিস্ট্রি না। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই বিভিন্ন মন্ত্রণালয়গুলোর মধ্যে কোঅর্ডিনেশন নাই। আচ্ছা। যার কারণে দেখা যায় যে একই কাজ বিভিন্ন মন্ত্রণালয় করছে এবং ওভারল্যাপিং হয়ে যাচ্ছে, এবং অনেক ওভারল্যাপিং হচ্ছে। তো একটা হচ্ছে যে আমাদের আসলে বহির্বিশ্বটা কেমন সেটা আমরা সবসময় আমাদের প্রিজম দিয়ে দেখার চেষ্টা করি। সেখানে আমাদের আসলে ওই জায়গাটাতে আমাদের বড় ঘাটতি রয়ে যাচ্ছে। বিদেশটা মানে বহির্বিশ্ব কিভাবে চলছে সেই জায়গাটাতে ঘাটতি রয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে যে আমরা যে কোঅর্ডিনেশন করছি না, আমাদের আসলে ভিতরে অনেক ইগো কাজ করে। আমরা মনে করি যে এই বিষয়ে আমি তার সাথে আলোচনা করব না, এটা আমি একা একা করব। অথবা এখানে কিন্তু অনেক সময় মনে করে যে ধরেন এক মিনিস্ট্রি সেক্রেটারি, অন্য একজন মিনিস্ট্রি সেক্রেটারি হয়তো উনি জুনিয়র বা কেউ একজন সিনিয়র, তো যিনি সিনিয়র উনি চিন্তা করেন আমিও জুনিয়রের সাথে এই বিষয়ে আলাপ করব না। সিনিয়রিটি জুনিয়রিটির এই বিষয় কিন্তু অনেক আমাদের কাজের ভিতরে সমস্যা তৈরি করে। আচ্ছা। এই বিষয়গুলো অবশ্যই থাকা উচিত না। এবং আমরা যখন বাহিরের একজন ডিপ্লোম্যাট ধরেন সাথে কাজ করছি, তখন দেখা গেল যে অন্য মানে দুটো মিনিস্ট্রি একই সাথে তার সাথে কাজ করতেছে, তখন কিন্তু সে এই দুর্বলতাটা বুঝে ফেলে যিনি বাহিরের। সে দুর্বলতাটা বুঝতে পেরে সে কিন্তু আপনার থেকে সুবিধা আদায় করবে তখন, কারণ আপনি যে ইউনাইটেড না সেটা বুঝে ফেলে। আমরা বলি না যে একের বোঝা 10-এর লাঠি, তাই তো? আমরা কিন্তু ওই জায়গাটাতে কিন্তু আমরা কিন্তু সফল না। আমরা কিন্তু ওই একের বোঝাই আমরা বহন করে বেড়াচ্ছি। আচ্ছা। আমাদের সবাই আমরা বাংলাদেশ সরকারের কাজ করি এবং সবাই একই উদ্দেশ্যে কাজ করি। অফকোর্স। আমি একটা উদাহরণ দিই। আমি ভারতে যেহেতু কাজ করেছি, ধরেন আপনি আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছে সরকারি সফরে, সেইখানে ওনার বৈঠক হচ্ছে সরকারি দলের সাথেও হচ্ছে, অন্যান্য আরো 2-3টা বিরোধী দলের সাথেও হচ্ছে। আপনি ওরা যখন এই বিভিন্ন জায়গায় মিটিং হয়, প্রত্যেকটা জায়গায় ওরা কিন্তু মানে বিদেশ নীতিতে ওরা সবাই এক সুরে কথা বলবে। আচ্ছা। আমাদের দেশে কিন্তু এটা হয় না। এই দুর্বলতাটা কিন্তু বাইরের মানুষরা বুঝতে পারে। আচ্ছা। তখন সে আপনার থেকে অনেক ফায়দা নিয়ে নেবে। আমাদের সবার একসাথে কাজ করা উচিত। সবার একসাথে কাজ করা উচিত। স্যার খুবই সুন্দর করে বললেন, থ্যাংক ইউ সো মাচ। এবং as I was addressing the audience, যে you are part of the solution। যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বাসেডর এবং যে অ্যাম্বাসেডরদের যে কমিউনিটি আছে বাংলাদেশ থেকে, তারা কিন্তু রিপ্রেজেন্ট করছে আমাদের মানুষদেরকে, সেটা আমাদের বাংলাদেশি ডায়াসপোরা হোক কিংবা সেটা বাংলাদেশি মানুষের ইন্টারেস্ট হোক। সেক্ষেত্রে কিন্তু রিপ্রেজেন্টেশন
ডিসিশনটা আমাদেরই হচ্ছে। তো আমাদের মধ্যে ফ্র্যাগমেন্টেশন কিংবা ডাইভার্সন না থেকে উচিত হবে যে রিপ্রেজেন্টেশনটা হচ্ছে সেখানে আমরা কালেকটিভলি কিভাবে আমাদের পক্ষ থেকে কন্ট্রিবিউশনটা আমাদের ডিপ্লোম্যাটিক কমিউনিটিকে দিয়ে থাকতে পারি। সেটা আমরা ডায়াসপোরার অংশ হিসেবেও দিতে পারবো, সেটা আমরা বাংলাদেশের জনগণ হিসেবেও দিতে পারবো। এবং অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যেন এই যে মিসকনসেপশনসগুলো ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যে ধরনের ইনফরমেশন ছড়ায় সেটাকে কখনোই ফেস ভ্যালুতে যেন আমরা একসেপ্ট না করি। কারণ as I've said before, social media can never be a verified source for knowledge or information. স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আমি রিকোয়েস্ট করব পরবর্তীতে আরো কোনো রিগোরাস একটা টপিক নিয়ে আপনি আমার সাথে বসবেন এই প্ল্যাটফর্মে। আমি সেই আশা রাখছি, এবং আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং দর্শকদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। তো সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের এপিসোডগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে গিয়ে লাইক এবং সাবস্ক্রাইব করবেন রেসপেক্টিভলি, এবং আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করে জানাবেন ঠিক পরবর্তীতে আপনারা কেমন টপিকস দেখতে চান, কোন টপিকে ডিসকাশন দেখতে চান, এবং আপনাদের যদি কোনো রেকমেন্ডেশনস থাকে সেটি আমাদের অবশ্যই জানাবেন। আজ এপিসোড এখানেই শেষ করছি, এবং সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। থ্যাংক ইউ।